উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের গাজনা গ্রামের প্রগতিশীল চাষী চিত্তরঞ্জন মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপ্রচলিত সবজি চাষ করে চলেছেন। আজ তাঁর জমিতে গিয়ে দেখা গেল তিনি ইংলিশ পার্সলে চাষ করছেন। এই অপ্রচলিত সবজিটি তিনি ৫ কাঠা জমিতে ধাপে ধাপে চাষ করেন। কৃষক বন্ধু তার ইংলিশ পার্সলে চাষের অভিজ্ঞতার কথা জানালেন। এটার নাম হচ্ছে ইংলিশ পার্সলি। পার্সলিটা দু ধরনের হয়, একটা বাংলা পার্সলি, তার পাতাটা ফ্ল্যাট, আর ইংলিশ পার্সলির পাতাটা কোঁচকানো পাতা। ইংলিশ পার্সলিটা বাজারে খুব ভালোই চাহিদা। এটা মূলত শীতকালেই হয়। যখন শীতটা শুরু হয় তখন বীজতলায় বীজ ফেলে চারাটা তৈরি করে নিই। বীজতলার মাটিতে প্রচুর পরিমাণে কম্পোস্ট বা গোবর সার দিয়ে বীজতলার মাটিটা ঝুরঝুরে করে তৈরি করে নেওয়া হয়। তৈরি করার পরে 3 ইঞ্চি অন্তর নালি কেটে ওই নালির ভেতরে 1/2 ইঞ্চি গভীরতায় যে নালিগুলো কাটা হয় ওর ভেতরে লাইন করে বীজগুলো ছড়িয়ে দেওয়া হয়। দিয়ে আলতো করে ওপরটা মাটি দিয়ে ঝাড়ি দিয়ে জলটা দিয়ে একটু ছাউনি করে দেওয়া হয়, যাতে বৃষ্টির জল বা সরাসরি রোদের তাপটা না লাগে। এবারে 10 থেকে 12 দিন লাগে এর জার্মিনেশন হতে। 10-12 দিন পরে চারাটা যখন ফুটে বের হলো, তারপরে কমপক্ষে 30-35 দিন লাগবে মূল জমিতে বসানোর উপযুক্ত হওয়ার জন্য। বসানোর আগে মূল জমিটা 5-6টা লাঙল দিয়ে ভালো ঝুরঝুরি করে জমিটা তৈরি করে নিই এবং জমিতে প্রচুর পরিমাণে গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করি। এই চারাটা বসানোর আগে 2 ফুট অন্তর কোদাল দিয়ে ভ্যালিটা কেটে নিয়ে ড্রেনের ভেতরে জলসেচ দিয়ে সেই নরম মাটিতে এই চারাটা খুব যত্ন সহকারে বসানো হয়। একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব 9 ইঞ্চি পরিমাণ রাখা হয় এবং একটা ভ্যালিতে 2টো করে লাইন বসানো হয়। চারা বসানোর কমপক্ষে 1.5 থেকে 2 মাস পর থেকে এর পাতাটা তোলা শুরু হয়। আমরা গোড়ার দিক থেকে এর পরিণত পাতাগুলো ভেঙে নিই, আর মাঝখানের যে পাতাগুলো থেকে যায় একবার ভেঙে নেওয়ার 15 দিন পরে আবার এই গাছ থেকে পাতাগুলো তোলা শুরু করা যায়। এবং এভাবে তুলতে তুলতে পুরো শীতের সিজন বলতে প্রায় বাংলা ফাল্গুন মাস পর্যন্ত, মানে অঘ্রাণ মাস থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত আমরা পর্যায়ক্রমে একই ক্ষেত থেকে ফসলটা তুলতে পারি। এর চাষ পদ্ধতি খানিকটা আমাদের ফুলকপি বাঁধাকপি চাষের মতোই, তবে যেহেতু গাছটা ছোট, চারা বসানোর দূরত্বটাও একটু ঘন এবং একবার পাতা তুলে নেওয়ার পরে আবার পাতা তৈরি হতে সময় লাগে। সেক্ষেত্রে গাছের খাবারটা এবং সেচটা একটু ঘন ঘন, মানে প্রতি সপ্তাহে আমরা সেচ এবং কিছু কিছু নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করি। কাঠাপ্রতি এই ইংলিশ পার্সলি চাষ করতে কমপক্ষে 1000 টাকা মতো খরচ হয়। যতদিন পর্যন্ত অতিরিক্ত গরম না পড়ে ততদিন পর্যন্ত আমরা পাতাটা বাজারে নিয়ে যেতে পারি। আমরা একজন পাইকারকে হয়তো 2 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত বেচতে পারি। সেহেতু আমরা চাষটা একটু কমই করি এবং সিজনের প্রথমেই একবারে যদি আমি 5 কাঠা জমি চাষ করি তো পুরো সিজনটা আমাদের ও থেকেই চলে যায়, নতুন করে আর করা লাগে না। ওই একই গাছ থেকে 4-5 মাস ধরে আমরা পাতাটা তুলতে পারি। এই পার্সলিটা আমাদের কাঠাপ্রতি কমপক্ষে 1000 টাকা খরচ হয় পরিচর্যা বা সার বা অন্যান্য খরচ দিয়ে। এবং বিক্রির ব্যাপারটা যেহেতু বাজার দরের উপরে নির্ভর করে, মানে লভ্যাংশটা, সেক্ষেত্রে আমরা কাঠাপ্রতি সর্বনিম্ন 2 থেকে 3000 টাকা লাভ করতে পারি পুরো সিজনে। এই পার্সলিটা আমাদের বিক্রির জায়গা মূলত কলকাতার নিউ মার্কেট। আর কেজি প্রতি দর আমরা 80 টাকা থেকে 150 টাকা পর্যন্ত পাই সিজনে। যখন চাহিদাটা কমে যায় তখন হয়তো বাজার দর 80 টাকা প্রতি কেজি, এবং যখন চাহিদাটা বেড়ে যায় তখন 150 টাকা পর্যন্ত কেজি হতে পারে। পার্সলির পাতাটা আমরা বিকেলবেলা তুলে ভোরবেলা ট্রেন ধরে কলকাতায় নিউ মার্কেটে নিয়ে যাই, ওখানে আমরা পাইকারদের কাছে বিক্রি করি। সমস্যা বলতে যদি অতিরিক্ত জল জমে গোড়া পচে না যায় তাহলে আর কোনো সমস্যা নেই বললেই চলে, কারণ এতে পোকা তো লাগেই না, যার কারণে পোকার জন্য কোনো ওষুধপত্রই ব্যবহার করা হয় না। মাঝে মাঝে আমরা একটু পাতাগুলোকে সবুজ সতেজ রাখার জন্য ভিটামিন বা ওই ধরনের একটু অনুখাদ্য, এই ধরনের ওষুধগুলো পাতাতে স্প্রে করে দিই। অনেক সময় একটু নাইট্রোজেন স্প্রে করে দিই পাতাতে, পাতাটা দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য। তাছাড়া অন্য কোনো সমস্যা এর হয় না। চাষটা যেহেতু মূলত আমরা শীতকালে করি সেহেতু আমরা ওপেন ফিল্ডেই করি। এই জমিটা প্রথম যখন চারা বসানো হয় তখন ভ্যালি কেটে বসানো হয়, ভ্যালির ওপরেই চারাটা বসানো হয় এবং কখনো যদি বৃষ্টি হয় বৃষ্টির জলটাও নিকাশি অবস্থাটা ভালো থাকে, যার জন্য আমরা ভ্যালির ওপরেই চারাটা বসাই।
আমাদের রাজ্যে যেসব ফলগুলো চাষ করা হয় তার মধ্যে একটি নতুন সংযোজন হলো স্ট্রবেরি। শীতকালের এই ফলটি রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে চাষ করা হচ্ছে। এই ফলটির চাষ আরও বেশি এলাকা জুড়ে করার জন্য চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক স্ট্রবেরি চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তির বিষয়ে জানালেন। স্ট্রবেরি সেখান থেকে যে কোনো জায়গা থেকে স্ট্রবেরির চারা জোগাড় করা বা স্ট্রবেরির চারা কেনা, এবং তাতে দুটো ক্ষতি হয়। এক নম্বর হচ্ছে যে আমাদের এখানে হবে এই ধরনের ভালো জাতটা যেমন তিনি পান না, তার সঙ্গে সঙ্গে দামও তাকে অনেক বেশি দিতে হয়। স্ট্রবেরি লাগানোর সবচেয়ে ভালো সময় অক্টোবর মাসের শেষ সপ্তাহ অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। এই 15 দিন সময়টা হচ্ছে বেস্ট সময়। বৃষ্টিপাত যদি দেখা যায় যে অক্টোবরের শেষ সপ্তাহের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাহলে অক্টোবরের শেষে আমরা লাগাবো স্ট্রবেরি। আর যদি দেখা যায় বৃষ্টি বেশ কিছু দিন ধরে চলছে, অর্থাৎ অক্টোবর মাসটাও চলছে, সেক্ষেত্রে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে লাগাবো। স্ট্রবেরির চারা কিন্তু পাওয়ার জন্য আপনাদের অগাস্ট মাস থেকেই যোগাযোগ করতে হবে। বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোতে এক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। চারা পাওয়া মাত্র খুব তাড়াহুড়ো করার কোনো বিষয় নেই। যদি জমি তৈরি না হয়ে থাকে বা কেউ টবে লাগাবো ভাবেন, তাহলে মাটি তৈরি না হয়ে থাকে, তাহলে আপনারা চারাটা খুলে রেখে দিন শিশিরে। খুব রোদে রাখা যাবে না, দিনের বেলায় ছায়াতে রাখতে হবে, এবং রাতের বেলায় কিন্তু খোলা জায়গায় শিশিরে রাখতে হবে, যাতে চারা আবার সতেজ হয়ে উঠতে পারে নিজে নিজেই। এইভাবে 5-7 দিন পর্যন্ত চারাকে কিন্তু ওই কন্ডিশনেই রাখা যাবে। তার মধ্যে কিন্তু মাটি তৈরি করে নিতে হবে জমিতে বা টবে লাগানোর জন্য। স্ট্রবেরি যদি জমিতে চাষ করতে হয় তাহলে এর বেস্ট পদ্ধতি হচ্ছে মালচিং বা আচ্ছাদন পদ্ধতিতে স্ট্রবেরি চাষ। এক্ষেত্রে সাধারণত আমরা বেড তৈরি করি। সেই বেডে প্রতি বেডে 2টো লাইন হবে স্ট্রবেরির, এবং সেই 2টো বেডে মধ্যে দূরত্ব হবে মোটামুটি 1 ফিট মতো, 2টো লাইনের মধ্যে দূরত্ব হবে। মালচিং যখন আপনারা দেবেন, সাধারণত 2টো মত আছে এক্ষেত্রে। প্লাস্টিক মালচগুলো, তার একদিকটা হয় চকচকে সিলভার কালারের, আর আরেক দিকটা হয় কালো রঙের। এক্ষেত্রে সাধারণত যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু যে সিলভার রঙের দিকটা সেটা ওপরের দিকে থাকে, অর্থাৎ মাটির দিকে থাকে হচ্ছে কালো রঙটা। কিন্তু অনেকে আজকাল করছেন এবং তারা পরীক্ষামূলকভাবেও বলছেন যে স্ট্রবেরির ক্ষেত্রে যে কালো দিকটা উপরে দিলে ভালো হয়। এক্ষেত্রে আপনারা নিজেরাও পরীক্ষামূলকভাবে দেখতে পারেন। সেক্ষেত্রে মাল্চ ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে, স্ট্রবেরি যেহেতু জল জমা পছন্দ করে না কিন্তু জল খুব পছন্দ করে, সেক্ষেত্রে মাল্চ দেওয়া থাকলে জল চট করে শুকিয়ে যাবে না। আর 2 নম্বর হচ্ছে উইডের আক্রমণ থেকে স্ট্রবেরি গাছকে বাঁচানো যাবে। সেক্ষেত্রে মাল্চ দিয়ে করলে খরচ বেশি পড়লেও আলটিমেটলি কিন্তু সেই খরচ পুষিয়ে যাবে। স্ট্রবেরির ক্ষেত্রে যেটা আমাদের এখানে সবচেয়ে ভালো জাত সেটা হচ্ছে উইন্টার ডন বা সুইট চার্লি, এই জাতগুলো। এছাড়াও এখন অনেক নতুন নতুন জাত এসছে, যে সুইট চার্লি, উইন্টার ডন, এই দুটো জাত সহজলভ্য এবং এগুলো আমাদের এই কন্ডিশনে ভালো হবেও। এবং স্ট্রবেরি চাষের ক্ষেত্রে এর মরার হাত থেকে চারাগুলোকে বাঁচানো, সময় মতো ওষুধ দিতে হবে, কৃষি বিশেষজ্ঞের পরামর্শ মতো আপনাদের ওষুধ দিতে হবে। স্ট্রবেরি চারা লাগানোর পরেই আপনাকে একটা কার্বেন্ডাজিম দিতে হবে, যেটা গোড়া পচা রোগের হাত থেকে আপনার স্ট্রবেরি গাছকে বাঁচাবে। চারা ছোট বলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে কার্বেন্ডাজিম দিতে হবে। এটা চারা লাগানোর দিন বা তার পরের দিন এই ঝাঁঝরি করে গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে, যদি ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা না থাকে। এর পরবর্তীতে প্রথম 15 দিনের মধ্যে অন্তত 2 বার হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন গুলে সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে হবে। 2 থেকে 3 লিটার জলে 1 ml দেবো, এবং দ্বিতীয়বার যখন দেবো 7 থেকে 10 দিনের ব্যবধানে, তখন আমরা একটু ডোজটা বাড়াতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে 0.5 ml পার লিটার দেওয়া যেতে পারে। যেহেতু মাল্চ দেওয়া হচ্ছে সেহেতু গোড়ায় গোড়ায় সার দেওয়ার অসুবিধা হয়, ওই জন্য লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ ওয়াটার সলিউবল ফার্টিলাইজার যদি স্ট্রবেরিতে দেওয়া হয় তাহলে দামেও কম পড়বে, কম পরিমাণে লাগবে, এবং গাছ সরাসরি সেটা নিতে পারবে, যেহেতু সেটা পাতায় আমরা রোজ ক্যানের সাহায্যে বা স্প্রেয়ারে করে ডাইরেক্ট পাতায় দেবো গাছে। এক্ষেত্রে 19-19-19 শুরুর দিকে এই সুষম সার জলে গুলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার আমাদের দিতে হবে, মোটামুটি 7 থেকে 10 দিনের ইন্টারভ্যালে। ম্যাগনেসিয়াম দিতে হবে অন্তত 2 থেকে 3 বার। সেই ম্যাগনেসিয়ামও জলে গুলে দিলেই ভালো হয়। সেই ম্যাগনেসিয়ামও 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ম্যাগনেসিয়াম দিতে হবে। এই দুটো হচ্ছে স্ট্রবেরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই সুষম সার দেওয়া। এর সঙ্গে যদি সম্ভব হয় তাহলে একবার ক্যালসিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্ট, সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের যে মিক্সচার সেটাও 1-2 বার দিলে স্ট্রবেরি গাছের গ্রোথ ভালো হবে। শুরুর দিকে স্ট্রবেরি গাছের চারা বেরোবে প্রচুর। যদি কেউ মনে করেন যে চারা রাখতে চান তাহলে তারা চারা রাখতে পারেন, কিন্তু চারা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ফলন
তুলনামূলকভাবে কম হবে। সেক্ষেত্রে যদি ফলন নিতে হয়, অর্থাৎ স্ট্রবেরি ফলের চাষের জন্য স্ট্রবেরি চাষ করতে হয়, গাছ লাগাতে হয়, তাহলে কিন্তু সেই চারাগুলো যে রানার বেরোবে গাছ থেকে দেখবেন, সেইগুলো কিন্তু ইনিশিয়ালি এই মাদার প্লান্ট থেকেই কেটে দিতে হবে। এই রানার থেকে করা চারা দিয়েই কিন্তু স্ট্রবেরি চাষ ভালোভাবে করা যেতে পারে। ভবিষ্যতে যদি কেউ চারা রাখতে চান, সেক্ষেত্রেও তাকে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পর থেকে মার্চ মাস থেকে তাকে একটু ছায়ার ব্যবস্থা করতে হবে, কারণ স্ট্রবেরি কিন্তু এই গরম সহ্য করতে পারে না এবং এর চারা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সুদীপ প্রামাণিক। এখন তার বাগানের লেবু গাছের পাতায় দয় পোকার আক্রমণ দেখা দিয়েছে। এটি এক ধরনের শোষক পোকা। এর দেহ নরম গোলাপি রঙের, সাদা লোম দিয়ে ঢাকা থাকে। এরা কলোনি করে গাছের বিভিন্ন অংশে আক্রমণ করে। সাধারণভাবে গরমকালে এদের আক্রমণ বেশি দেখা যায়। এরা পাতার নিচের দিকে দলবদ্ধভাবে থাকে এবং পাতার রস শুষে খায়। এর ফলে পাতা বিবর্ণ হয়ে যায়। গাছ তখন স্বাভাবিকভাবেই খাদ্য তৈরি করতে পারে না। এছাড়া কাণ্ডের ডগার দিকে বা কাণ্ডের যে কোনো অংশে এবং ফলেও এই পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই কীটশত্রু নিয়ন্ত্রণে একেবারে শুরুর দিকে যখন 2-1টি পাতায় উপদ্রব দেখা যায়, তখন সেই আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে বা পোকাগুলোকে পাতা থেকে হাত দিয়ে তুলে এর সংখ্যা কমানো যেতে পারে। বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরোয়া বাগান বা কিচেন গার্ডেনে কোনো রাসায়নিক বিষ ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে 10,000 ppm এর নিমজাত কীটনাশক 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তীব্র আক্রমণ দেখা দিলে রাসায়নিক কৃষি বিষ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা ডাইক্লোরোভস 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্টিকার মিশিয়ে স্প্রে করতে হবে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার অন্ততপক্ষে 2 সপ্তাহ পরে সেই গাছের ফল তোলা উচিত। আমাদের রাজ্যে ডিমের উৎপাদন বাড়ানোর একটা উপায় হলো গ্রামের অসংগঠিত খামারে দেশি মুরগির বদলে উন্নত জাতের মুরগি পালন। ডিম পাড়া মুরগির একটা উন্নত জাত হলো BV300, যেটি বছরে প্রায় 300টি বা তারও বেশি ডিম দিতে পারে। এই প্রজাতির মুরগির বৈশিষ্ট্য এবং পালন পদ্ধতির সম্পর্কে জানালেন দক্ষিণ 24 পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার সর্বস্বরূপ ঘোষ। ঘরোয়া মুরগি পালন থেকে যে পরিমাণ ডিম তৈরি হয় তার থেকে অনেক বেশি পরিমাণ ডিম কিন্তু BV300 বলে একটি মুরগি থেকে পাওয়া যায় এবং সেজন্য এটাকে বলে যে বিজনেসম্যানস বার্ড। অর্থাৎ যারা ডিমের ব্যবসা করতে চান, ডিমের ব্যবসা করার পক্ষে কিন্তু BV300 এর ভূমিকা একটা অনস্বীকার্য। BV300 হচ্ছে এমন একটি পাখি যেটিকে বলা হয় যে ডিম তৈরির কারখানা। সাধারণ ক্ষেত্রে আড়াইয়ার মুরগি বা রোড আইল্যান্ড রেড মুরগি যেখানে বছরে 180টা করে ডিম দিতে পারে, সেখানে কিন্তু BV300 মুরগি 300টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 320টা ডিমও দিতে পারে। আড়াইয়ার পাখির ক্ষেত্রে যদি তাকে খুব সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে নিউট্রিশন দেয়া না যায়, অর্থাৎ তাকে যদি খাবারের ব্যবস্থা সঠিকভাবে না করা যায়, আড়াইয়ার মুরগি কিন্তু ডিম দিতে খুব একটা পারঙ্গম হবে না। সেই জায়গাতে BV300 মুরগিকে যদি আপনি গোড়া থেকে সঠিকভাবে নিউট্রিশন দিতে থাকেন, তাহলে সে কিন্তু প্রথম থেকে শুরু করে আর 72 সপ্তাহ বয়স পর্যন্ত সে 300টা করে ডিম দিতে সক্ষম হবে। BV300 মুরগি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রাখা যাবে না। তো সেই জায়গায় পোলট্রি করে, ঠিক যেমনভাবে আমরা ব্রয়লার পাখিকে পালন করি, ঠিক একই রকমভাবে এই লেয়ার পাখি BV300 এই লেয়ার পাখিটিকে কিন্তু পালন করতে হবে। এই পাখিটির জন্য 3 বর্গফুট করে জায়গা দিতে হবে, পূর্ব পশ্চিমে ঘর হবে এবং ঘরের ছাদটা এমনভাবে করতে হবে যাতে ঘরের মধ্যে তাপমাত্রার প্রকোপটা কম আসে। সাধারণত 4 ধরনের খাবার দেওয়া হয়। একটা হচ্ছে স্টার্টার খাবার, একটা হচ্ছে গ্রোয়ার খাবার, একটা হচ্ছে প্রি লেয়ার খাবার এবং আরেকটি হচ্ছে লেয়ার খাবার। এগুলো সব কিন্তু পেলেটেড ফর্মে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফিড কোম্পানি যারা মুরগির খাবার তৈরি করে তাদের কাছ থেকে খাবারগুলো উৎসাহী কৃষক সংগ্রহ করতে পারবেন। স্টার্টার খাবার খাওয়াতে হবে 1 দিন বয়স থেকে শুরু করে 7 সপ্তাহ বয়স পর্যন্ত হচ্ছে স্টার্টার খাবার। 7 সপ্তাহ থেকে 11 সপ্তাহ বয়স পর্যন্ত হচ্ছে গ্রোয়ার খাবার। 11 সপ্তাহ বয়স থেকে মোটামুটি 16 সপ্তাহ 17 সপ্তাহ পর্যন্ত হচ্ছে প্রি লেয়ার খাবার এবং তার পরবর্তী সময় থেকে যতদিন পর্যন্ত পাখি থাকবে সেই সময় পর্যন্ত হচ্ছে লেয়ার খাবার।
এই 4 ধরনের খাবার মুরগিকে খাওয়াতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যে পাখির ওয়েট যে ওয়েট হবার ছিল সেই ওয়েটের মধ্যে যেন থাকে, অর্থাৎ পাখি যদি ওভারওয়েট হয়ে যায় তাহলে কিন্তু তার ডিম পাড়ার সক্ষমতা কমে যাবে। আবার যদি আন্ডারওয়েট হয়ে থাকে বুঝতে হবে যে নিউট্রিশনটা কিন্তু ডাইলিউট হয়ে পড়ছে, এই দিকটাতে কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথম সপ্তাহে খুব সুন্দরভাবে যত্ন সহকারে BB300-কে লালন পালন করতে হবে, ব্রুডিং করতে হবে। ব্রুডিংয়ের সময় তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। ইলেকট্রিক্যাল ব্রুডিং হচ্ছে সবথেকে ভালো। ভ্যাকসিনেশান এবং কৃমির ওষুধ খাওয়াতে হবে। 5 দিন বয়সেতে F1, যেটা কিনা আই ড্রপের মাধ্যমে আমরা করি, আই ড্রপ বা ইন্টারন্যাসাল ড্রপ। তার পরবর্তী ক্ষেত্রে 12 দিন বয়সেতে গাম্বোরোর ভ্যাকসিন আমরা করি। গাম্বোরোর ভ্যাকসিনটা আমরা ড্রিঙ্কিং ওয়াটারে দিই, খাবার জলের সঙ্গে দিই। এরপরে আমরা 21 দিন বয়সেতে লাসোটা ভ্যাকসিন দিই। এই লাসোটা ভ্যাকসিনটাও আমরা পানীয় জলের সাহায্যে দিই। এবং এই 3টে ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে আমরা 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ এবং 16 সপ্তাহ এইরকম বিভিন্ন সময়ে পক্সের ভ্যাকসিন করে থাকি। এবং রানীক্ষেত রোগ যাতে করে না হয় সেই জন্য আমরা R2B ভ্যাকসিন করে থাকি। আর 1 মাস বয়স থেকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। সাধারণত আমরা পাইপারাজিনও দিতে পারি বা অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো ওষুধ দেওয়া যাবে, পানীয় জলের সঙ্গে গুলে দেওয়া যাবে। যদি আমরা অ্যালবেন্ডাজল দিই বা পাইপারাজিন দিই, সাধারণত আমরা 100 পাখির জন্য 10 ml বা 15 ml, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে অনেক সময়, সেই রকমভাবে কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে। প্রতি মাসে খাওয়াতে হবে। যখন খাওয়াতে হবে পরপর 3 দিন ধরে খাওয়াতে হবে। এবং যেহেতু এগুলো কিছুটা এই ধরনের কৃমির ওষুধ অনেক সময় হেপাটোটক্সিক হয়, সেই জন্য এই সময় কিছু লিভার টনিক বা কোনো ভিটামিন দিলে পাখির পক্ষে তাড়াতাড়ি করে স্ট্রেস কাটিয়ে ওঠা কিন্তু সম্ভব হবে। এছাড়া যখন পাখির ডিম দেবার বয়স হবে, মোটামুটি ধরে নিন 4.5 মাস 5 মাস সময়, সেই সময় কিন্তু পাখির ঘরেতে নেস্ট বক্স দিতে হবে। 10টা পাখির জন্য একটা নির্দিষ্ট মাপের করে ডিম পাড়ার বাক্স দিতে হবে। যত আগে দেয়া যাবে, এই প্রি লেয়িং ফেজে যত দেওয়া যাবে তত কিন্তু তার তাড়াতাড়ি ডিম পাড়বার ইচ্ছেটা আসবে। আমরা এই পাখিগুলোকে বলি যে 72 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। 72 সপ্তাহ পরেও পাখি রাখা যাবে, কিন্তু 72 সপ্তাহ পর্যন্ত এই পাখিগুলো প্রফিটেবলভাবে ডিম দেবে। এবং 72 সপ্তাহ পরে পাখিগুলোকে কাল বার্ড হিসাবে বিক্রি করা যাবে। সেই সময় প্রত্যেকটার পাখি প্রায় 1200-1300 গ্রাম করে ওজন হবে। এবং সেই যে কালবার্ড বিক্রি থেকেও কিন্তু চাষি বন্ধু একটা উপার্জন করতে পারবেন। উৎসাহী চাষি যার মোটামুটি একটা আর্থিক সক্ষমতা আছে, তিনি মোটামুটি 100 ইউনিট থেকে শুরু করতে পারেন। পাখিটা কিনবার খরচ মোটামুটি হচ্ছে 36 টাকা থেকে 37 টাকা এরকম পার পাখি। এবং এই পাখিগুলো পাওয়া যায় কিন্তু সেক্সড অবস্থায়, অর্থাৎ এই পাখিগুলো শুধুমাত্র ফিমেল পাখি কিন্তু আমরা পাই। অর্থাৎ এমন নয় যে পাখি কিনবার পরে তার থেকে অর্ধেক মেল হবে বা কিছুটা ফিমেল হবে, এইরকম কোনো আশঙ্কা কিন্তু নেই। পাখিটা 72 সপ্তাহ পর্যন্ত রাখতে গেলে প্রায় 900 টাকার মতন খাবার লাগে। যদি অ্যাজোলা দেওয়া যায় বা যদি কিছু আরও ঘরোয়া পদ্ধতির কিছু খাবার আছে সেগুলো যদি দেওয়া যায়, তাহলে খাবারের খরচ আরও কিছুটা কমতেও পারে। আর একটা পাখির পেছনে খরচ হবে 72 সপ্তাহ পর্যন্ত খুব বেশি হলে 1100 টাকা। সেই জায়গায় একটা পাখি থেকে কিন্তু আমরা এই ডিম বিক্রি করে এবং যে কাল বার্ড বিক্রি করে মোটামুটি আমরা 1500 টাকা করে কিন্তু পাবো। অর্থাৎ একটা পাখি থেকে 72 সপ্তাহে আমরা মোটামুটি 400 টাকা করে লাভ করতে পারবো। BB300 বাচ্চা পাওয়া যাচ্ছে। খুবই ভালো মানের এই যে চিক্স, সেটা পাওয়ার জন্য আপনারা আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বলে দিতে পারবো কোথা থেকে এই বাচ্চা আপনারা সংগ্রহ করবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91।